বাকের ভাইয়ের মুক্তি চাই, বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এমন স্লোগান নিয়েই ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিছিল হয় বাকের ভাইকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য। আসলে বাকের ভাই একটি কাল্পনিক চরিত্র। এই কাল্পনিক চরিত্রটি সাধারণ মানুষের মধ্যে এমনভাবে আবেগ তৈরি করেছিল, যার কারণে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছিল এই কাল্পনিক চরিত্রের বাকের ভাইকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য। আসলে এই কাল্পনিক চরিত্রটি হলো 90 দশকের ব্যাপক জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাটকের প্রযোজক বরকতুল্লাহ সাহেবকে ফোন দিয়ে নাটকের লেখক হুমায়ুন আহমেদকে অনুরোধ করে বলেছিলেন কোনোভাবে হোক বাকেরের ফাঁসিটা বন্ধ করার জন্য। কিন্তু হুমায়ুন আহমেদ একজন লেখক, স্বতন্ত্র লেখক হিসাবে বাকেরের ফাঁসি কার্যকর করেছিলেন নাটকে। এটি কোথাও কেউ নেই নাটকের। ওই সময় নাটকের দর্শক ছিল ব্যাপক, আর একমাত্র টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, মানুষ নাটক দেখতো, জনপ্রিয় হতো নাটক ব্যাপকভাবে। এমনকি এখানে একটা মজার ঘটনা হলো, বাকের ভাই যিনি আসাদুজ্জামান নূর, আসাদুজ্জামান নূরকে তার অরিজিনাল নাম আসাদুজ্জামান নূর, এই নামটি গ্রাম বাংলায় অনেক মানুষ জানতো না। তারা সবাই জানতো এটা বাকের ভাই। মানুষের আবেগকে এইভাবে ছুঁয়েছিল। যেমন আরেকটি নাটক আছে সংসপ্তক। এই সংসপ্তক নাটকে হুমায়ুন ফরিদীকে কান কাটা রমজান হিসেবে মানুষ চিনত, হুমায়ুন ফরিদীর নামটাও জানত না। মানে আমাদের বাংলাদেশের টেলিভিশনের নাটক কি পরিমাণ জনপ্রিয় হতে পারে এই নাটকগুলি তার উদাহরণ। তবে ব্যতিক্রম শুরু হয় যখন বেসরকারিভাবে স্যাটেলাইট চ্যানেলগুলো সম্প্রচারে আসে। বেসরকারি চ্যানেল সম্প্রচারে আসার পর সংযুক্ত কারণেই ডিশের সংযোগ প্রয়োজন হয়, স্যাটেলাইট। তো ডিশ সংযোগ খুব একটা ছিল না, যে যতটুকু ছিল সে শহর কেন্দ্রিক। মফস্বলে তো, গ্রামে তো নাই, উপজেলা লেভেলও ছিল না প্রথম দিকে, জেলা লেভেলগুলোতে পুরোপুরি না, তবে বিভাগীয় শহরগুলোতে ছিল। আর যাদের স্যাটেলাইট টিভি চ্যানেল ছিল তারা বাংলাদেশের অনুষ্ঠান বা নাটক দেখার দিকে অতটা মনোযোগী ছিল না। ওই সময় ভারতের কিছু টিভি চ্যানেলে, সনি, জি টিভি সহ আরো কয়েকটি চ্যানেলে হিন্দি সিরিয়াল ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। কয়েকটি হিন্দি সিরিয়াল এতটাই জনপ্রিয় যে হিন্দি সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রের ক্যারেক্টারের নামে জামা কাপড় বা বিভিন্ন প্রসাধনী বিক্রি হতো। তো সেই সময় বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের নাটক জনপ্রিয় করা খুবই কঠিন কাজ, এবং চ্যানেলকে জনপ্রিয়, একটা চ্যানেলের অনুষ্ঠান যদি জনপ্রিয় না হয় তাহলে মানুষ চ্যানেল দেখে না, চ্যানেল না দেখলে চ্যানেল জনপ্রিয় হয়ে ওঠে না। ঠিক সেই সময় বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট চ্যানেল, বেসরকারি স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আইতে 91 নামে একটি নাটক সম্প্রচার শুরু হয়। এই 91 নাটকটির লেখক ছিলেন আনিসুল হক, পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। পারিবারিক একটা গল্পের নাটক। এই নাটকে অভিনয় করেছিলেন মাসুদ আলী খান, দিলারা জামান, সদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ, ওপি করিম, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু সহ অনেকে। বলতে দ্বিধা নাই, নাটকটি বেশ প্রথম স্যাটেলাইট চ্যানেলের নাটক হিসেবে জনপ্রিয়তা পায়। এবং যেহেতু নাটকটি জনপ্রিয় হয়ে ওঠে, সেহেতু চ্যানেল 2, চ্যানেল আই বেশ জনপ্রিয় হয়ে যায়, মানুষের কাছে, দর্শকের কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলের ডিশ সংযোগও, যারা সংযোগে ছিল না, ডিশ সংযোগে ছিল না, চ্যানেলের ডিশ সংযোগে তারাও সংযোগ নেওয়া শুরু করে এই নাটকের কল্যাণে আর কি। সেই হিসাবে এই নাটকটি দিয়ে যে চ্যানেল আই জনপ্রিয় হয়েছে এটা বলতে বোধহয় দ্বিধাবোধ করা উচিত না। তবে কিছুদিন পরে একই লেখক আনিসুল হকেরই লেখা মোস্তফা সরোয়ার ফারুকীরই পরিচালনায় 69 নামে আরেকটি নাটকও সমান তালে জনপ্রিয় হয়, এবং মানুষ আস্থা রাখতে শুরু করে, চ্যানেলের নাটক দেখা শুরু করে, চ্যানেলের দর্শক বাড়তে শুরু করে, চ্যানেল এগিয়ে চলে নিজ গতিতে। এরপরে পরবর্তীতে অনেক নাটক জনপ্রিয় হয়, কিন্তু চ্যানেলের প্রথম জনপ্রিয় 2 ধারাবাহিক নাটকই হলো
একান্নবর্তী এবং 69 এবং রকমের দুটারই লেখক আনিসুল হক এবং পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। আরেকটি নাটক বেশ জনপ্রিয় হয় পুরা গ্রাম বাংলায়, নাটকটি হয় 21শে টেলিভিশনে। এটি 2001 সালে প্রচার শুরু হয়। নাটকের নাম বন্ধন, এটাও মেগা সিরিয়াল নাটক। নাটকটি লিখেছিলেন গিয়াসউদ্দিন সেলিম। নাটকটি লিখেছিলেন, নাটকটি পরিচালনা করেছিলেন আবুল হায়াত, আফসানা মিমি, অম্লান বিশ্বাস, বিপুল রায়হান। বন্ধন নাটকটি দেখার জন্য ঠিক বাংলাদেশ টেলিভিশনের সময় যেভাবে মানুষ কখন নাটক প্রচার হবে ঠিক সময় করে কাজকর্ম সেরে টেলিভিশনের সামনে বসতেন, বন্ধন নাটকের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। এখানে এক ঝাঁক তারকা শিল্পী অভিনয় করেছিলেন বন্ধন নাটকে, কিন্তু চ্যানেলের যে একান্নবর্তী বা 69 নাটকের সঙ্গে এটা তুলনা করা যুক্তিসঙ্গত হবে না, কারণ 21 টিভি মানে 21শে টেলিভিশন তখন ছিল টেরেস্ট্রিয়াল, অর্থাৎ স্যাটেলাইট সংযোগ ছাড়াই বিটিভির মতোই পুরো বাংলাদেশ দেখা যেত। কাজেই স্যাটেলাইট চ্যানেলের প্রথম জনপ্রিয় নাটক অবশ্যই চ্যানেলের 69 এবং একান্নবর্তীকেই ধরা যেতে পারে। অবশ্য হ্যাঁ, 21শে টেলিভিশন টেরেস্ট্রিয়াল সম্প্রচার এক সময় বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন চ্যানেলটা বন্ধও থাকে। এর পরবর্তীতে 21শে টেলিভিশন স্যাটেলাইট হিসেবে পুনরায় সম্প্রচারে আসে। এই পুনরায় সম্প্রচারে আসার পরে অনেক পরে, দীর্ঘ সময় পরে পুনরায় সম্প্রচারে আসার পরে স্যাটেলাইট চ্যানেলের আমলে একটি নাটক ব্যাপক জনপ্রিয় হয় এবং চ্যানেলকে রীতিমতো পরিচিতি এনে দেয়। মানে পরিচিতি বললে ভুল হবে, চ্যানেলকে জনপ্রিয়তা এনে দেয় স্যাটেলাইট চ্যানেল হিসাবে 21শে টেলিভিশনকে। সেই নাটকটি হলো ললিতা। জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় ললিতা নাটকটিতে একটি সূচনা সঙ্গীত ছিল। চাঁদের হাসি, লাগে ভালো, হোক না পরবাসে, ললিতা কয় যাব আমি, যাব চাঁদের দেশে। সুমি শবনমের এই গানটিও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। আরেকটি মজার বিষয় হলো এই ললিতা ধারাবাহিক নাটকটি, এটা মেগা ধারাবাহিক ছিল। ললিতা জুয়েল মাহমুদের রচনা পরিচালনায়। ললিতা ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র ললিতা চরিত্রে অভিনয় করেছিলেন সুমাইয়া শিমু। তখন অবশ্য ব্যাপক জনপ্রিয়। তারপরেও এর আগে একটি নাটক, সেটা পরে বলছি। সুমাইয়া শিমুর অভিনয়ের ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো এই নাটকটি ব্যাপকভাবে টার্ন ওভার করে, মানে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায় এই ললিতা নাটক দিয়ে। সেই ক্ষেত্রে 21শে টেলিভিশনের যদি স্যাটেলাইট হিসেবে জনপ্রিয় নাটক বললে অবশ্যই ললিতার নাম বলতে হবে। আর যেহেতু বন্ধন নাটকটি টেরেস্ট্রিয়াল ছিল, সেটাও জনপ্রিয় কিন্তু টেরেস্ট্রিয়াল ছিল, সেই হিসাবে স্যাটেলাইট হিসাবে নাটক জনপ্রিয়তাতে দাবিদার অবশ্যই 21শে টেলিভিশনের ললিতা। এবার যে চ্যানেলটিকে নাটকের চ্যানেল হিসেবে দর্শকের কাছে মান সম্পূর্ণ নাটক প্রচার হিসেবে গ্রহণযোগ্যতা আছে, সেটা এনটিভি। এনটিভি সাধারণত গ্রামীণ পটভূমির উপরে কোনো নাটক প্রচার করে না। কেন করে না এটা এনটিভি কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। তবে এনটিভি স্যাটেলাইট চ্যানেলের প্রথম জনপ্রিয়তা এনে দেয় গ্রামীণ পটভূমির নাটক রঙের মানুষ। সেলিম আলদিন ও মাসুম রেজার রচনায় সালাউদ্দিন লাবলুর পরিচালনায় রঙের মানুষ নাটকটি অসম্ভব জনপ্রিয় হয় এবং এনটিভির আলাদা দর্শক তৈরি করে এই রঙের মানুষ কিন্তু গ্রামীণ পটভূমির নাটক ছিল। এই রঙের মানুষ নাটকের সূচনা সঙ্গীত ছিল, এটাও জনপ্রিয়, বেশ জনপ্রিয়। এটা এসআই টুটুল গেয়েছিলেন ও রঙের মানুষ নামে। এই রঙের মানুষ নাটকে অভিনয় করেন সালাউদ্দিন লাবলু নিজেও, এটিএম শামসুজ্জামান, ওয়াহিদা মল্লিক জলি, আহমেদ রুবেল, তানিয়া আহমেদ, বন্যা মির্জা সহ অসংখ্য শিল্পী, ফজলুর রহমান বাবু। মজার ঘটনা হলো এই রঙের মানুষের 3টি চরিত্র। রাখাল চরিত্রে আকম হাসান, যে আকম হাসান সেই রঙের মানুষ 2004 সালে প্রচারিত হয় এনটিভিতে। এই রঙের মানুষের জনপ্রিয়তা যে পায় রাখাল চরিত্র করে,
সে আজও পর্যন্ত আকমা হাসান ব্যাপক জনপ্রিয়, এই রঙের মানুষ থেকে ব্যাপক জনপ্রিয় একজন অভিনেতা। আর একজন দুবলু চরিত্র হলো প্রাণ রায়। এই দুজনই ছিল এই নাটকের নতুন, এবং এই দুজনের চরিত্রটি মানুষ এমনভাবে গ্রহণ করে, প্রাণ রায় এখনো জনপ্রিয়, ব্যাপকভাবে জনপ্রিয়। যে আর একটি চরিত্র ছিল আয়েশা সালমা মুক্তি। এখন মুক্তি নিয়ে একটু নামের নিয়ে একটু বিষয় আছে, মানে মুক্তি বলতে নায়িকা মুক্তি বলতে অবশ্য সবাই মানে বিখ্যাত অভিনেত্রী, প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তিকেই বোঝে, কিন্তু আলাদা করে মুক্তি বলতে হলে আয়েশা সালমা মুক্তির নামের আগে বলতে হতো রঙের মানুষের মুক্তি কিনা, এটা একটা প্রাপ্তি। তবে এই ব্যাপক জনপ্রিয় নাটক বা চ্যানেলকে এনটিভি পরিচিতি এনে দেওয়ার পরও কেন জানি না এনটিভি গ্রামীণ পটভূমির উপর নাটক আর নিতে চায় না, নেয়ও না এবং প্রচারও করে না। এটা বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ ভাবতে পারে, এটা দর্শকদের যদি চাহিদা থাকে কর্তৃপক্ষ তো চিন্তা করে দেখতে পারে। এবার আসি বাংলা ভিশন। বাংলা ভিশনে 2006 সালে যাত্রা শুরু করে বাংলা ভিশন চ্যানেলটি। 2006 সালে যাত্রা শুরু করে, এরপরে চ্যানেলটি মানে চ্যানেল সংখ্যা তো বাড়ছে। চ্যানেলটির প্রথম নাটকে যে নাটকটি পরিচিতি এনে দেয় ব্যাপকভাবে চ্যানেলের দর্শকদের কাছে, চ্যানেলটির পরিচয় এনে দেয়, সেটা হলো স্বপ্নচূড়া। এই স্বপ্নচূড়া অনিকেতের লেখা স্বপ্নচূড়া নাটকটি পরিচালনা ছিলেন ফজলুর রহমান। এই নাটকটি দর্শক মহলে ব্যাপকভাবে সাড়া ফেলে দর্শক মহলে। এটা কেন্দ্রীয় চরিত্রে, স্বপ্নচূড়ার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সুমাইয়া শিমু। সুমাইয়া শিমুর দুটি সংলাপ ঘরে বাইরে এবং রাস্তাঘাটে শোনা যেত। যে যেমন বিটিভির আমলে কোনো নাটকের সংলাপ থাকলে যেমন মানুষ রাস্তাঘাটে বলতো সিসি তুমি এত খারাপ, অমুক বিভিন্ন রকমের। সুমাইয়া শিমুর দুটো সংলাপ ছিল ইয়া হাবিবি আর পুতু পুতু ভালোবাসা। এবং অবশ্যই এটা স্বীকার করতে হবে, ঘরে ঘরে এই ইয়া হাবিবি এবং পুতু পুতু ভালোবাসা এই সংলাপগুলো মানুষের মুখে মুখে চলে আসছিল। এবং সুমাইয়া শিমুর অভিনয়ের প্রথম টার্নিং পয়েন্ট হয় এই স্বপ্নচূড়া নাটকের কেন্দ্রীয় ক্যারেক্টার করে বা চরিত্র করে। সুমাইয়া শিমুর ক্যারিয়ারের প্রথম টার্নিং পয়েন্ট স্বপ্নচূড়া, পরবর্তী দ্বিতীয়বার যেটা আসে ললিতাতে। এই স্বপ্নচূড়া নাটক দিয়েই বাস্তবিক অর্থে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায় বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলটি। এটিএন বাংলা। এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল হলেও দীর্ঘদিন নাটকদের দর্শকদের কাছে তেমন গ্রহণযোগ্যতা ছিল না এটিএন বাংলা। দীর্ঘ সময় পরে কাজী শহীদুল ইসলামের লেখা, জাহিদ হাসানের পরিচালনায় লাল নীল বেগুনি নামে একটি নাটক ব্যাপক জনপ্রিয় হয়। এই লাল নীল বেগুনি মূলত এটিএন বাংলার নাটকের দর্শকদের কাছে চ্যানেলটি পৌঁছে দেয়। এই লাল নীল বেগুনিতে জনপ্রিয় প্রখ্যাত কণ্ঠশিল্পী ইন্দ্রকিশোর প্রথমবারের মতো কোনো নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দেন লাল নীল বেগুনি নামে একটা সূচনা সঙ্গীতে। আবার এই লাল নীল বেগুনি পূর্ণিমা, এটা প্রথম বড় ধারাবাহিক, মেগা ধারাবাহিক নাটকে পূর্ণিমা জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেন। এই লাল নীল বেগুনি জাহিদ হাসান পরিচালনার পাশাপাশি অভিনয় করেন। এরপর একটা দীর্ঘ গ্যাপ, অনেক স্যাটেলাইট চ্যানেল যাত্রা, প্রায় 30টার উপরে স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারে থাকে। নাটক নিয়ে খুব একটা আগ্রহ দর্শকের মধ্যে মাঝখানে দেখা যায়নি। আরেকটি চ্যানেল বৈশাখী টেলিভিশন। বৈশাখী টেলিভিশন 2006 সালে সম্প্রচারে আসে বনানী থেকে। এই দীর্ঘ সময় পর্যন্ত বৈশাখী চ্যানেলের দর্শকদের কাছে নাটক দেখার কোনো আগ্রহ তৈরি করতে পারে নাই বৈশাখী চ্যানেল। দীর্ঘ সময় পরে 2016 সালে ফরিদুল হাসানের পরিচালনায় কমেডি 420 নাটকটি বলতে গেলে মাইল ফলক, মানে বৈশাখী চ্যানেলকে পুরো বাংলাদেশ সহ দর্শকদের কাছে পরিচিতি এনে দেয়।
বৈশাখী চ্যানেলকে জনপ্রিয়তার শেখরে তুলে দেয় এই কমেডি 420। এই কমেডি 420 নাটকের গল্প ভাবনায় টিপু আলম মিলন, নাটকটি লিখেছিলেন আকাশ রঞ্জন। কমেডি 420 মেগা ধারাবাহিকটি এতটাই জনপ্রিয়, এটা শুধু কথার কথা না, এই ধারাবাহিকটি প্রচারের পরে, কিছু পরে, মানে চ্যানেলের সম্প্রচারের কিছু পরে ইউটিউব চ্যানেলে, বৈশাখী নিজস্ব চ্যানেলে এটা আপলোড করা হয়। বৈশাখী চ্যানেলের পরে আপলোড করার পরে 24 ঘন্টা বা 48 ঘন্টায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কমেডি 420 নাটকে, এবং চ্যানেলটা ব্যাপক পরিচিতি চলে আসে এই কমেডি 420 দিয়ে। আবার ইউটিউব থেকেও দর্শক আয় আসে বৈশাখী টিভি চ্যানেলে। এখানে আর একটু মজার বিষয় হলো, ফরিদুল হাসানের এই কমেডি 420 নাটকটি যখন জনপ্রিয় হয় তখন কিন্তু বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের সংখ্যা ব্যাপক। শুধু টেলিভিশন চ্যানেল বললে হবে না, মানে আমাদের সোশ্যাল মাধ্যমগুলা তখন নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মানে এভরিথিং, বিনোদন অনুষ্ঠান দেখার জন্য মানে উন্মুক্ত আর কি। চাইলেই মানুষ অ্যান্ড্রয়েড মোবাইলে নাটক, সিনেমা দেখতে পারে। সেই সময় একটি টেলিভিশনে চ্যানেলে মেগা ধারাবাহিক প্রতিটি পর্ব জনপ্রিয় করে তোলা, এটা একটা অসম্ভব কাজ। মানে রীতিমতো হলো আলাউদ্দিনের চেরাগের মতো। সেই হিসাবে ফরিদুল হাসান ধন্যবাদ পেতেই পারে। একটা বিষয় আছে, কোন টেলিভিশন চ্যানেল যদি জনপ্রিয় না হয়, সেই চ্যানেলে যারা ইনভেস্ট করে, মানে প্রযোজক থাকে, তারা বিনিয়োগ করতে চায় না, বিনিয়োগকারী পাওয়া যায় না। বিনিয়োগকারী না পেলে নির্মাতারা নাটক নির্মাণ করতে পারে না, সাথে ক্রাইসিস তৈরি হয় বিজ্ঞাপনের। আর বিজ্ঞাপনরা বিজ্ঞাপন দিবে কেন যদি চ্যানেল দর্শক না দেখে? সেই হিসাবে বৈশাখী টেলিভিশনের কমেডি 420 দিয়েই আসলে বিজ্ঞাপনদাতা, প্রযোজক, নির্মাতারা বৈশাখীমুখী হয়। আর অবশ্যই প্রথমে মানে হয়, যেটা যে কারণে হয় সেটা হলো দর্শকদের কারণে। দর্শক বৈশাখী টেলিভিশনের উপর আস্থা রাখতে শুরু করে, দর্শক বৈশাখী টেলিভিশন দেখা শুরু করে। কাজেই অন্যান্য সবাই দর্শক টেলিভিশন দেখলে তো প্রযোজক, স্পন্সর কোম্পানি, নির্মাতারা যাবে, এটাই স্বাভাবিক। তবে এই বৈশাখী টেলিভিশনের এই নাটক এই সময় জনপ্রিয়তা করার জন্য ফরিদুল হাসান অবশ্যই কৃতিত্বের দাবিদার। তার কারিশমাটিক নির্মাণ অবশ্যই দর্শক জনপ্রিয়তার কাছে নিয়ে গেছে। শুভকামনা বৈশাখীর জন্য, অবশ্যই শুভকামনা ফরিদুল হাসানের জন্য। কারণ এই মানে বিশাল বাজারে যখন ব্যাপক কম্পিটিশনের বাজারে আসে, বৈশাখী টেলিভিশনের এই কমেডি 420 অনেক পর্ব প্রচার করে জনপ্রিয়তা এনে দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আপাতত বৈশাখী টেলিভিশনের পরে আর সেইভাবে টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় নাটক চোখে পড়েনি, পড়লে আবারও বলবো আর কি। অবশ্যই ধন্যবাদ সকলগুলো টিভি চ্যানেলকে যাদের কথা বললাম, এবং সকল নির্মাতা, নাট্যকার, শিল্পী, কলাকুশলীদের যারা এই টেলিভিশন চ্যানেলগুলোকে জনপ্রিয়তা শিখরে নিয়ে আসছেন। এবং আরো ধন্যবাদ বিশেষ করে দর্শকদের যারা আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দর্শক হিসেবে টেলিভিশন দেখেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।